হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সোনা কথা, সবাইকে সুস্বাগতম। ঘটনায় যাওয়ার প্রথমেই প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তো চলো আজকে তোমাদেরকে ঘটনাটা বলবো। শ্মশানে মরা পুরাতে গিয়ে এই শীতে কি ঘটে। আজকের ঘটনাটা আমাদেরকে পাঠান হচ্ছে পরমেশ্বর রায়চৌধুরী। পরমেশ্বর রায়চৌধুরী আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে আমি আঙ্কেল বলে সম্বোধনা করছি। আমাদের আঙ্কেল বলেন যে ম্যাডাম, আমি বাড়িতে খাওয়া দাওয়া করে রাতের বেলা শুয়ে আছি। হঠাৎ করে আমার বাড়ির একদম পাশে এক কাকা অনেক দিন ধরে হাই প্রেশার আর সুগার, প্রচণ্ড রক্তচাপ ওনার থেকেই বেড়ে যেত। অনেক সময় ওনাকে হসপিটালাইজড করাও হয়েছে, আবার বাড়িতে এনে ওনাকে রেস্টে রাখা হতো। উনি প্রচণ্ড টেনশান করতেন। ওনার একটা ছোট্ট লটারির দোকান ছিল, তো ওনার অনেক টাকা কোনো একটা কারণে মার হয়ে যায়, যার জন্য হঠাৎ করে সব রোগগুলো কিন্তু একসঙ্গে ওনাকে আক্রমণ করে। বাড়িতে খাওয়া দাওয়া সচ্ছল অবস্থা, সেরকমও খারাপ না, কিন্তু উনি কোনো একটা ডিপ্রেশনে ভুগতেন, যার কারণে ওনার প্রেশারটা অনেকটা হাই হয়ে যায়। বিগত কিছুদিন এরকম চলতে 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 উনি অসুস্থ হয়ে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যান। হঠাৎ করে সেই দিনটা ছিল 2025-এর জানুয়ারির শুরুতে। এখনও কিন্তু জানুয়ারি মাস আমাদের কাটেনি, একদম শেষের দোরগোড়ায়। কিন্তু জানুয়ারি মাসের 3 তারিখে উনি মারা যান। আমাদের আঙ্কেল বলেন, আমি কিন্তু খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাই। আমার বউ আমাকে বলল, দেখো না, পাশের বাড়ির মনে হয় কাকার কিছু একটা হয়েছে, জানো তো। বাড়ির লোকজন খুব চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি ছুটোছুটির একটা শব্দ হচ্ছে। পাশাপাশি বাড়ি হলে যা হয়, একই দেয়ালের মধ্যে বাড়িটা। তো সেখানে গিয়ে আমাদের আঙ্কেল ওনার ওয়াইফকে বলেন যে হয়তো কাকার শরীর খারাপ হয়েছে, যাকগে সকালবেলা যাওয়া যাবে খুনি, এখন শুয়ে পড়ো। আর ঠান্ডা পড়েছে, তো শীতের সময় হলে না কোথাও, সত্যি কথা বলতে, শুয়ে পড়লে রাতে সারাদিন কাজ কর্ম ব্যস্ততা কাটিয়ে একটুখানি রেস্ট করব, ঘুমাবো, তখন উঠে আর কোনো জায়গায় দেখতে ইচ্ছা করে না। তো আমাদের আঙ্কেল আর মানে আন্টি দুজনে শুয়ে পড়ে। বেশ 10-15 মিনিট পর, তখন ওনারা ঘুমাননি, শুধু শুয়েই ছিলেন, কথাবার্তা বলছেন। 10 থেকে 15 মিনিট পর হঠাৎ করে বাড়ির গেটে কেউ বেল বাজায়। তো যখন বেলটা বাজে তখন মানে আন্টি বলে, ওই দেখো, দেখেছো তো, বললাম না, দেখো কাকার নিশ্চয়ই বড় ধরনের কিছু ক্ষতি হলো গো, কাকা মারা যায়নি তো। তখন আঙ্কেল বলে যে দূর, না না, হয়তো আবার হসপিটালে নিয়ে যেতে হবে, দেখি চলো, তুমি শোও, আমি দেখছি। আঙ্কেল যখন গিয়ে গেটটা খোলে তখন দেখছে ওই যে কাকার বউ মানে কাকিমা এসে আঙ্কেলকে তখন বলছে যে ভাই একটু চলো না ভাই, খুব শরীর খারাপ মনে হচ্ছিল, আমরা কিছু বুঝতে পারছি না, এখন অজ্ঞান হয়ে গেছে না, আমাকে ছেড়ে চলে গেল, সেই বলে সে খুব কান্নাকাটি করছে। তখন আন্টি আর আঙ্কেল দুজনেই পাশাপাশি, ওনারা লোকের অনেক হেল্প করেন, বলে আমরা মানে মানুষের পাশে সব সময় আছি, সব সময় যে কোনো মানে যে কোনো অসুবিধা সুবিধায় আমি মানুষকে সাহায্য করি। আর আমাদের আঙ্কেল বলেছেন যে আমি একটা সময় গভর্নমেন্ট সার্ভিস জব করতাম, দেন আমি রিটায়ার্ড হওয়ার পর আমি যে টাকা পাই, আমার কিছু ব্যাংক ব্যালেন্স করা রয়েছে, যেখানে আমার অনেক ইএমআই করা আছে, মানে যেখানে আমার নানা রকমভাবে টাকা আসে, সেইটা দিয়ে আমার সংসার চলে। আর যেই টাকাটা আমি রিটায়ার্ড হওয়ার পর একটা পেনশন হিসাবে পাই, তার অর্ধেক টাকা আমি গরিবদের পেছনেই দিয়ে দিই, কারণ ভাবি এটা একটা পুণ্যের কাজ, কজনে করে। তো যাই হোক, এবার ঘটনাটা ঘটে, আমাদের এই আঙ্কেল আর আন্টি দুজনে ঘরে তালা দিয়ে চলে যায় ছুট্টি পাশের কাকার কাছে গিয়ে। যেটা আঙ্কেল বলেন, আমি যেতে যেতেই ওনাকে দেখেই বুঝতে পারি উনি কিন্তু আর নেই, উনি এক্সপায়ার করে গেছেন। কিন্তু বাড়ির লোককে আমি তখন বলার সাহসটা পাচ্ছি না, কারণ আমি তো ডাক্তার না, আমার প্রফেশন তো ডাক্তারই না। আমি
কি করে বলবো, ডক্টর তো লাগবেই, একটা সার্টিফিকেট না হলে তো আবার ওনাকে শ্মশানেও নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, সব কিছু ঝামেলা মিটানোর পর ডক্টর এসে বলল যে উনি মারা গেছেন। সেই তো কান্নাকাটি, রাত 2টোর সময় শ্মশানে নিয়ে যাওয়া হয়। অনেকেই পাড়ার বলেছিল যে শীতের সময় কোনো অসুবিধা নেই, ওনাকে রেখে দাও, আর 4টে ঘন্টা, 6টা তো বেজেই যাবে, ভোরবেলা ওনাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হোক শ্মশানে। কিন্তু ওনার 2 ছেলে, বৌমা, ওনার মানে যিনি ওয়াইফ ছিলেন, সবাই বললেন যে দূরের তো কেউ আসার নেই, ওনার সেরকম কেউ ছিল না ছেলে বৌমা ছাড়া, তো ওনাকে কোনো রাখার দরকার নেই, ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হোক। ওই রাত যখন প্রায় 2:30 বাজে তখন ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তো শ্মশানে যখন নিয়ে যাওয়া হয় তখন যে ডোম, সেই ডোম ওখানে নেই। শ্মশানে যখন কাকাকে নিয়ে যাওয়া হয়, পাড়ার বেশ 12-20টা ছেলে, সাথে আমাদের এই আঙ্কেল, সব মিলিয়ে ওই 18 থেকে 20 জন, আর সেই কাকার বাড়ির লোকজন সবাই মিলে যাওয়া হয় শ্মশানে। যখন ডোম নেই, রাত তখন প্রায় 2:30-3টে বাজে, তখন ডোমের খোঁজ করা হলে ডোম পাশেই একটা শ্মশানের ধারে বাড়িতে থাকে, তাকে ডেকে তুলে আনা হয়। 2 জন ডোম আসে। ডোম বলল, এত রাতে হুড়ো তাড়া করে কি দরকার ছিল, শেষ কাজটা একটু রেখে ভোরবেলা করলেই ভালো হতো না? আর এ তো আর কোনোদিন ফিরে আসবে না, যে মারা যায় সে তো আর কোনোদিন ফিরে আসে না, সে তো চিরতরে সবার কাছ থেকে বিদায় নেয়, এত তাড়া পরিবারের। তো তখন আঙ্কেল বলল, দেখুন আমরা পাড়ার প্রতিবেশী, নিয়ে এসছি, আর আঙ্কেল পাড়ায় যা বলতো সেটাই হচ্ছে শেষ কথা, আঙ্কেলকে খুবই সবাই শ্রদ্ধা করতো। তো আঙ্কেল বলে যে দেখুন, আমরা পাড়ার লোক, বাড়ির লোক চায় না ওনার মৃতদেহ বাড়িতে থাক, দোষ পেয়ে যাবে, তো সেখানে আমরা নিয়ে চলে এসেছি। দোষ পাওয়ার জন্য সেই কাকাকে বাড়ির লোক তাড়াহুড়ো করে একদম শ্মশানে পাঠিয়ে দেয়। ওই কাকার মৃতদেহ শেষ কাজ সম্পূর্ণ করে বাড়ি আসতে আসতে ভোর হয়ে যায়। যখন আমাদের আঙ্কেল আর আন্টি ওই পাশের কাকিমার কাছেই ছিল, যখন আঙ্কেল বাড়ি ফিরে, পাড়ার আরও সবাই চলে আসে কাজ সম্পূর্ণ করে, তখন ভোর 5টা, তখনও বেশ বাইরে অন্ধকার। আসতে ওই কাকার বাড়িতে যায়, গিয়ে তখন আমাদের এই আঙ্কেল যিনি ঘটনাটা বলেন, আঙ্কেলের ওয়াইফকে বলেন বাড়ি চলো। তো তখন আন্টি সেই কাকার বউকে বুঝিয়ে ঠুজিয়ে অনেক কিছু, যে আমি পরে আসবো, বেলার দিকে একটু যাই, সারাটা রাতি ছিল কাছে, আরও অনেকেই ছিল পাড়ার, তো বাড়ি চলে আসে। আমাদের আঙ্কেল বলে, যখন বাড়ির গেটটা খুললাম, খুলে আমি আমার বউ দুজনে মিলে যখন ঢুকলাম, তখন আমি দেখলাম আমাদের খাটের মধ্যে, যেখানে আমরা দুজন শুয়েছিলাম, খাটের মধ্যে মনে হচ্ছে একটা কেউ ছিল, যে আমাদের দেখে সরে গেল। কারণ আমরা যখন বেরিয়ে বাইরে গেটে একদম লক করে দিয়ে ঘরে চলে যাই, আমরা যখন ঢুকে আমাদের প্রথমে ডাইনিং রুম রয়েছে, রান্নাঘর একসাথে অ্যাটাচ, তারপরেই আমাদের বেডরুম, পাশাপাশি 2টো, একটা বেডরুম রয়েছে ওনার ছেলে যদি আসে আঙ্কেলের, ওনার ছেলে বাইরে পড়াশোনা করে, সেটা বাবুর ঘর, আর হাজব্যান্ড ওয়াইফ যে ঘরটা থাকে সেই ঘর। বলছে যখন আমাদের বেডরুমের দরজাটা ওপেন করি, তখন না খাটের চাদর, যে শীতের সময় যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিল, সেই ব্ল্যাঙ্কেটটা দেখে, মানে কেউ যদি খাটে থাকে আর কেউ যদি তাড়াহুড়ো করে ব্ল্যাঙ্কেটটা এরকম করে সরিয়ে আসে, ঠিক ওই রকমভাবে সরিয়ে মনে ব্ল্যাঙ্কেটটা নিচে পড়ে গেল। আর যখনই দরজাটা খুলে আন্টি আর আঙ্কেল এটা দেখে অস্বাভাবিক, তখন আন্টি বলছে কি হলো, ব্ল্যাঙ্কেটটা একা একা নিচে কি করে পড়লো? আঙ্কেল বলছে সত্যি তো, এটা কি করে হলো? আর এটা অস্বাভাবিক, একটা খাটের মাঝখানে ব্ল্যাঙ্কেট খুলে রাখা, দুজনে গায়ে দিয়েছিল শীতে, তো সেই ব্ল্যাঙ্কেটটা এরকমভাবে কিভাবে, এখনো তো খাটে কেউ উঠলোই না, তাহলে খাটের মধ্যে কে শুয়েছিল যে দেখে সরে গেল? ব্ল্যাঙ্কেটটা নিচে কি করে পড়লো? হাওয়ায় উড়ে? হাওয়া কোথা দিয়ে আসবে? ঠান্ডায় তো সবই বন্ধ। আঙ্কেল আন্টি জিনিসটা কিন্তু খুব
ভালোভাবেই কিন্তু বুঝতে পারে যেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আন্টি আর আঙ্কেল ওইখানেই আন্টি বিছানাটাকে একবার ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে তারপরে কিন্তু ওখানে দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে আনুমানিক তখন ওই ধরো 11টার দিকে, সকাল 11টার দিকে ঘুম ভাঙে। তখন আন্টি আঙ্কেলকে বলল, ওঠো গো, আমার খুব গা হাত পা ব্যথা করছে। আঙ্কেল বলছে, আমারও খুব গা হাত পা যন্ত্রণা করছে। তখন আন্টি বলছে যে রাতের বেলা আমাদের ঠান্ডা লেগে গেছে। আসলে অত রাতে ওদের বাড়িতে বসেছিলাম, তুমিও শ্মশানে গেছিলে, ঠান্ডা লেগে গেছে জানো তো। আমার মনে হচ্ছে ওই ঠান্ডাটা শরীরে বসে এরকম হয়েছে। অনেক সময় দেখবে খুব ঠান্ডা লাগলে শরীরে, বডিতে দেখবে বডি কিন্তু ব্যথা করে। তো সেখানে আঙ্কেল তখন বলে যে হতে পারে জানো, কিন্তু চায়ের টেবিলে চা খেতে খেতে বলছে যে রাতের বেলা যখন আমরা শ্মশান থেকে ফিরে এলাম ওই জিনিসটা কি হলো কিছু তো বুঝতে পারলাম না। তো আন্টি বলছে, সত্যি চোখের সামনে যা দেখলাম কিছু তো বুঝতে পারলাম না। যাই হোক, কথার মাঝখানে রান্না বান্না সব করতে করতে সেই জিনিসটা মাথা দিয়ে উড়ে যায়। তারপর আঙ্কেল বলল যে চলো একবার কাকার বাড়িতে যাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আন্টি আঙ্কেল দুজনেই পাশের যে কাকা মারা যায় রাতে, সেই কাকার বাড়িতে যায়। কাকার বাড়িতে যেতে দেখলো কাকি বসে কান্নাকাটি করছে, তার ছেলেরাও কাঁচা টাচা নিয়েছে, বৌমারাও সাদা শাড়ি পরে আছে লাল পাড়। তো কাকাদের বলল যে বসো বসো, ভালো হয়েছে তোমরা এসছো। তো কাকা ছেলেদের সাথে কথা বলল, কিভাবে কাজটা করবি, কত টাকা লাগবে, যদি কোনো দরকার লাগে টাকা পয়সা বা মানুষের লাগে তো দরকার, জিনিস আনা নেওয়া, আমাকে বলিস, আমি তো এখন রিটায়ার্ড পারসন, আমাকে বলিস, আমি করে দেবো তোদের কাজ। যদি টাকা পয়সারও কিছু প্রবলেম হয় আমাকে বলিস, যৎ সামান্য হলেও আমি তোদের পাশে দাঁড়াবো। তো তখন তাদের ছেলেরা বলল, না না না, তোমরা যে আছো না, তোমরা যে আমাদের পাশে দাঁড়িয়েছো এসে এই সময়, এটাই অনেক। সারাটা রাত থাকা কে করে বলো তো, নিজের আপন লোকও করে না। যাই হোক, তাদের সাথে কথা বলে আসলাম। আস্তে আস্তে দিন যেতে যেতে 13টা দিন কিভাবে চলে গেল, কাকা 13 দিন হয়ে গেল কাকা মারা গেছে। কাকার শ্রাদ্ধ শান্তি বাড়িতে সব কিছু আমাদের এই আঙ্কেল একদম মানে নিষ্ঠাভাবে পুরো পালন করেছে দায়িত্ব, যদিও প্রতিবেশী কেউ না সেরকম, তবু। তারপর কিন্তু মাঝখানে এই আন্টি আর আঙ্কেল বলে, আমাদের সাথে কিন্তু ম্যাডাম নানা রকম মানে যেগুলো আমরা আশা করিনি সেরকমই আমাদের সাথে ঘটনা কিন্তু ঘটছে। যেরকম আমরা ওই 13 দিন যখন কাজ হয়নি পাশের বাড়ির কাকার, তখন আমাদের সাথে প্রায় ঘটনাটা ঘটছে। মনে হচ্ছে খাটের মধ্যে শুয়ে রয়েছি, তোমাদের আন্টি হয়তো উপরে ছাদে ফুলের গাছে জল দিচ্ছে কি হয়তো কোনো কাজ করছে, কিন্তু আমি শুয়ে রয়েছি পাশ ফিরে, চোখটা লাগিনি, হয়তো চোখটা বন্ধ করে ঘুমানোর অপেক্ষা করছি যে কখন ঘুমটা আসবে। হঠাৎ করে বুঝতে পারলাম পেছনে ধাপ করে কেউ খাটের মধ্যে এসে বসলো। আমি ভাবলাম হয়তো কাজ করে তোমাদের আন্টি আসলো। আমি আমার পাশ ফিরেই একা একা চোখ বন্ধ করে বললাম যে দুজনের সংসার, কি এমন কাজ করো, বেলা 4টে-5টা বাজলো না, একটু রেস্ট করো, আবার তো সন্ধ্যা দেবে, আবার তো বিকেলে একটু হাঁটতে বেরোবে। দেখলাম কোনো রকম সারা শব্দ নেই। আস্তে করে পাশ ফিরে দেখলাম, আরে না, ঘরের গেটটা তো ভেজানো রয়েছে, যেরম বন্ধ করে এসছি, ঘরে তো কেউ নেই, তাহলে আমার পাশে কে শুলো? আমি ঝটপট করে উঠে কোনো রকম খাট থেকে পাটা নামিয়ে জুতোটা পরেই আমি সাথে সাথে যখন ডাইনিং স্পেসে আসলাম, তখন দেখলাম ও মা, ও তো বাসন মাজছে। আমি বললাম, এই তুমি একটু আগে আমার ঘরে গেছিলে নাকি, বেডরুমে? বলছে, না তো, আমি তো রান্নাঘরের এই টাইলসগুলো পরিষ্কার করে বাসন টাসন পরিষ্কার করে মেজে একবার একটু শোবো, বুঝেছো, তারপরে ভালো লাগছে না, আজকাল হাঁটতে বেরোবো না, তারপর পুজো টুজো দিয়ে না একটু সেলাই বুনাই করবো, তারপরে দেখি পাশে ওদের বাড়ি একটু যাব। আমি আর কিছু বললাম না, বিষয়টা পুরোটাই চেপে গেলাম। খামোকা অযথা ওকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ মেয়ে মানুষের মনে যদি কোনো কিছু একবার বসে যায় সেটা বের করা খুব মুশকিল। আমি আর কিছু বললাম না। রাতের বেলা সব কাজ করে যখন আমরা রাতের বেলা ডিনার করছি, তখন ডাইনিংয়ে আমার মিসেস এক গ্লাস কাচের গ্লাসে 1 গ্লাস জল দিয়ে যায়। আমি জলের দিকে তাকিয়ে ভাবছি ওই কাকার কথা, যে কাকা
মানুষটা ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু টুক করে মারা গেল। আসলে ভুগছিলও তো সেরকম, একা একা ভাবছি কি জানি আমার মৃত্যুটা কেমনভাবে আসবে জানি না। হট করে তোমার মানে আমাদের আঙ্কেল বলে যে হট করে আপনার আন্টি তখন কিচেন থেকে আমাকে বলল যে তোমাকে কি 2টো মাছের পিস দেব। আমি হট করে চমকে উঠলাম। সাথে সাথে আমি যখন চমকে উঠলাম দেখলাম কাচের গ্লাসটা আমার চোখের সামনে আস্তে করে টেবিলের মধ্যে শুয়ে পড়লো, মানে পড়ে গেল। জলটা ছটছর করে যখন মার্বেলে পড়লো, আমার মিসেস তখন ঘর থেকে বলল, কি হলো, দিলে তো? সত্যি বাবা, গ্লাসটা ফেলে দিল তো, জল জল হলো, এবার স্লিপ করে পড়বো, কোমরটা ভাঙবে। হ্যাঁ, বুড়ো বয়সে কি করো? আমি তখন বললাম যে না গো, আমি জল খেতে গিয়ে হাতটা লেগে গেছে। আমি তখন ওকে কিছু বললাম না, কারণ ওকে অযথা আমি ভয় দিতেই চাই না, কারণ ওরও শরীরের কন্ডিশন ভালো না। এমনিতেই ছেলেটা বাইরে পড়ে আছে, রাত দিন চিন্তা করে, প্রেশারটা হাই, আর পাশের বাড়ির কাকাও সেই কারণেই মারা গেল। আমি আর ওকে কিছু বললাম না। যাই হোক, দুজনে বসে খাবার খেলাম। আমি ওকে রাতের বেলা শুয়ে শুয়ে বললাম, আচ্ছা তোমাকে একটা কথা বলবো। আমাকে বলছে বলো। আচ্ছা, তুমি কিছু অস্বাভাবিক ঘরে লক্ষ্য করছো? আমাকে বলল, হ্যাঁ গো, আমি না ভাবছিলাম তোমাকে বলবো, কাজের জন্য ভুলে যাই। জানো, রান্না করতে করতে না কোনো সময় দেখি রান্নার যে গ্যাসের ওভেনটা বন্ধ হয়ে যায়। এরকম কেন হচ্ছে বলো তো? আমি ভাবলাম গ্যাস নেই, ঝাঁকিয়ে দেখলাম সিলিন্ডার ভারী তো আছে, গ্যাস তো আছে, বেশ তো রান্না হচ্ছে, কিন্তু থেকে থেকে গ্যাস না কেউ বন্ধ করে দেয়। আমি বললাম, জানো তো, আমাদের না মনে হচ্ছে সেই কাকার মৃত্যুর দিন থেকে কিছু একটা ঘটছে। সকালবেলা দেখলে তো ব্ল্যাঙ্কেটটা নিজে থেকে মাটিতে পড়লো, তারপর থেকে নানা রকম জিনিস আমার সাথে ঘটছে, যদিও কিছু দেখিনি। এই কথা বলতে বলতে আমাদের আঙ্কেল বলে, আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম, আমাদের যে বেডরুমের দরজাটা একটা এরকমভাবে লক থাকে, হাতে জাস্ট এরকমভাবে যে লক, বুঝতেই পারছো, লকটা আমরা ভিতর দিয়ে লক করেই শুই, মানে কেউ নেই বাড়িতে, তবুও সেফটি। লকটা না নিচে থেকে খুলে গেল। নিচে থেকে তো খুলবে না কথা বলতে বলতে, কারণ ওই লকটা যদি কেউ না ওঠায় তাহলে তো খুলবে না। তখন আমার মিসেস বলল, এইটা কি হলো গো? আমার তো খুব ভয় লাগছে, দেখো খট করে একটা শব্দ হয়, দরজার দিকেই তাকাই, শব্দটা কোন দিকে আসছে অনুসরণ করে দেখলাম দরজাটা খুলে গেল। আমার মিসেস খুব ভয় পায়, আমিও ভয় পাই, কিন্তু যেহেতু অনেক পুরুষ মানুষ, ভয় তো দেখাতে নেই, তাও আমার মহিলার সামনে তো মান সম্মান চলে যাবে। সেখানে আমি বললাম, আরে দূর, তুমি হয়তো গলাটা ঠিক করে লাগাওনি, আলতো করে চেপেছিলে, হয়তো আস্তে আস্তে স্টিলের তো স্লিপ করে বেরিয়ে গেছে, সে বড়। অ্যাকচুয়ালিও বিষয়টা অন্য, আমি সেটা বুঝতে পারছি। ও ঘুমিয়ে পড়ে, বেশ নাক ডাকছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। আমি রিটায়ারম্যান, আমি তো টুকটাক কাজ করি, ও তো অনেক আগাগোড়াই কাজ করে আসছে সেই ছেলেটা ছোট্ট থেকে, মানে বিয়ে হওয়া পর থেকেই। আমি শুয়ে চোখটা খুলে আমাদের যে ঘরের ফ্যানটা রয়েছে, ফ্যানের দিকে তাকিয়ে রয়েছি। ঠান্ডার সময় ফ্যানটা বন্ধ, ফ্যানের দিকে দেখছি ঘরে একটা নীল রঙের নাইট ডুম জ্বলছে। অনেকক্ষণ ধরে ঘরের দিকে দেখছি, মনে হচ্ছে যেন আমার সাথে অন্য কেউ আছে যে আমাকে দেখছে। সেটা আমার মিসেস না, আমার মিসেস কিন্তু নাকের শব্দ করে ঘুমাচ্ছে। এমন কেউ আছে যে আমাকে লক্ষ্য করছে, আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমি সেই জিনিসটা কখনোই ফিল করছি না, বা আমি অস্থির হচ্ছি না যে কেউ যদি থাকেও সে যাতে বুঝতে না পারে। সেখানে আমাদের আঙ্কেল বলে, ম্যাডাম, আমি আস্তে আস্তে সেই জিনিসটাকে মনেই চেপে রেখে ভাবলাম সকালটা হোক, চোখটা বুঝে নি। আস্তে আস্তে কখন যে চোখে ঘুম আসে, যখন ঘুম ভাঙলো ভোরের বেলা, দেখলাম কাছের জানলা দিয়ে বেশ আলো ফুটেছে। উঠলাম, মিসেস তখনও ঘুমাচ্ছে। আমি ওকে গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখলাম ওর প্রচণ্ড জ্বর। আমি ওকে ডেকে বললাম, কি গো, তোমার জ্বর এসছে? বললো, আর বলো না, শরীরটা না খুব ব্যথা করছে, চাবাচ্ছে, অসহ্য যন্ত্রণা। আমি তখন বললাম, আচ্ছা তুমি উঠে মুখটা ধুয়ে ব্রাশটা করে একটা শাড়ি কাপড় পরে মোটা একটা চাদর মুড়ি দাও, আর সোয়েটার পরো, তো পায়ে মোজাও পরবে, আমার সাথে চলো, ডাক্তারের কাছে নিয়ে যাব। ও কিন্তু রাজি হয়ে গেল। ঘর থেকে কোনো রকম বেরোলাম, বেরিয়ে ওকে বললাম, চলো আগে আমরা কোনো তান্ত্রিকের কাছে যাব,
তারপর ডাক্তারের কাছে যাব। আমার মনে হয় না এটা ডাক্তারের ওষুধ খেয়ে কমবে। বাড়িতে যা হচ্ছে, তখন আমার মিসেস আমাকে বলল, তাহলে রাতের বেলা যেগুলো হচ্ছিল সেগুলো তার মানে ভূত করছিল, ওই কাকার আত্মা না তো? আমি তখন বললাম, হতেও পারে, কারণ কাকার মৃত্যু যেদিন হয়, কাকাকে সৎ কাজ করে গঙ্গার ঘাট থেকে বাড়ি ফিরে তারপরেই কিন্তু অস্বাভাবিক কিছু শুরু হয়। আমরা এক ওঝার কাছে গেলাম। সেই ওঝার কাছে অনেকবার ছেলের পড়াশোনা নিয়েও গেছি, তো জানা ছিল। ওঝা আমাকে বলল, কিরে, এত বড় ভুল কাজ কি করে করলি? তুই না সনাতন ধর্মের হিন্দু ঘরের ছেলে হয়ে এত বড় ভুল কাজ কি করে করলি? আমি তো অবাক। আমার মিসেস আমাকে বলছে, কি করেছো তুমি? তখন আমি বললাম, আচ্ছা বাবা, আপনি একটু আমাকে ভেঙে ভেঙে বলুন, আমি বুঝতে পারছি না। বললো, কেন রে, হিন্দু শাস্ত্র মতে তো মরা পুরাতে গেলে শ্মশানে আগুন তাপতে হয়, নিম পাতা খেতে হয়, লোহা ধরতে হয়, শিলনোড়া দাঁতে ঠেকাতে হয়। ওই করেছিস? আমি বললাম, না তো। বলছে, তাই জন্যই তো যাকে পুড়িয়ে এসছিস তোর পেছনে সে এসছে। তখন একে একে দুই করে অঙ্কটা কষলাম। হ্যাঁ তো, আমরা যখন শ্মশান থেকে এসে ঘরে ঢুকি তখনই তো খাটের মধ্যে কেউ শুয়েছিল। তাহলে কি কাকার আত্মা আমাদের আগে খাটে ছিল? তার জন্য কি আমাদের শরীরে এত ব্যথা? আমার মিসেসের এত শরীর খারাপ, কাকার আত্মা কি বাড়িতে রয়েছে? তখন বললাম, বাবা কি করব বাবা, ভুল হয়ে গেছে। তখন বলল, আর তো সেই 13 দিন আগে তুই ঘুরে যেতে পারবি না, যে পুনরায় তুই আবার শ্মশান থেকে এসে সেই কাজ করবি? হিন্দু শাস্ত্র মতে অনেক নিয়ম আছে যেগুলো মানতে হয়। যারা মানে না তাদের কিন্তু অনেক ক্ষতি হয় জীবনে, তারা কিন্তু বুঝতে পারে না। তোকে আমি দুটো তোদের মাদুলি দিচ্ছি, মাদুলি দুটো রাখ, আর ঘর বন্ধনের একটা জিনিস দিচ্ছি যেটা তোদের সদর দরজার সামনে ঝুলিয়ে রাখবি। সেরমভাবেই কাজটা করা হলো। তারপর থেকে আর কোনো রকম গ্যাস বন্ধ হওয়া, গ্লাস জল পড়ে যাওয়া, অথবা কেউ নেই বিছানায় অযথাই মনে হয় না কেউ এসে বসলো, এই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। যদিও সেই কাকার আত্মা ছিল কি না জানি না, হয়তো ছিল, কারণ মাদুলি পড়ার পর থেকে সেই কাকার অস্তিত্ব তো আমরা আগেও পাইনি, কিন্তু কিছু কিছু জিনিসে ভয় পেতাম, বুঝতে পারতাম আমরা দুজন ছাড়াও কেউ আছে। যাই হোক, এখন আমরা ভালো আছি। আমাদের আঙ্কেল বলেছিলেন যে, ম্যাডাম, এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে ঠিক 2025 জানুয়ারির 3 তারিখ, ইংরেজির 3 তারিখে। তাহলে বুঝতেই পারছো, রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, তোমরা কারা কালকে কমেন্ট করেছো তোমাদের নামগুলো বলে নি। বাবা, তোমরা তো অনেকে কালকে আমাকে কমেন্ট করেছো। প্রথম কমেন্ট করেছে রূপা দে, যা, নেহা কিন্তু করতে পারলো না। প্রথম কমেন্ট এসছে রূপা দে, তারপরে পাপ্পু দে ভাই, তারপরে হচ্ছে পম্পা রয়, তারপরে আমাদের বনানী কর্মকার দিদি ভাই বলেছো, সোনা খিরাই কি মেছেদার ওই দিকে? একদম একদম একদম। আর শুভঙ্করও বলেছো, হ্যাঁ শুভঙ্কর ভাইয়ের তো বাড়ি ওখানে। সুপর্ণা দি কমেন্ট করেছো, লাভ হার্ট দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। তারপরে সুপর্ণা দি কমেন্ট করেছো অনেক বড়, বাট আমি কমেন্টগুলো পড়ছি না, তাহলে অনেক লেন্থটা বেড়ে যায়, তো নামগুলোই বলছি। প্রদীপ দাস, সুজাতা দাস, অ্যাঞ্জেলিনা সোরেন, সুদীপ্ত ব্যানার্জি, হোয়াইট কিং বনু, কিষাণু মান্না, তারপরে মামুনি, তারপরে বাপলি মল্লিক, তারপরে রিনা সিনহা, টুকাই বেরা, তারপরে টুকাই বেরা দুটো কমেন্ট করেছো, বলেছে আজও রেড পড়েছো লাভলি বনু, আমার অনেক ভালোবাসা দিদিভাই। তারপরে পিয়ালি ভারদ্বাজ, তারপরে নীলিমা সিং, আবার পিয়ালি কমেন্ট করেছো। অনুপম বিশ্বাস বলেছো, দিদি তোমায় হোয়াটসঅ্যাপে কিছু ভয়েস পাঠিয়েছি, একটু শুনে বলো তো কি করা যায়। অবশ্যই শুনে নেবো ভাই। আচ্ছা, তারপরে পুলক চক্রবর্তী ভাই, কেমন আছো ভাই জানিও, আমাদের বৌমা কেমন আছে জানিও। তারপরে লক্ষ্মী রানী মাঝি, তুমি কমেন্ট করেছো। তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, টুকাই টুকু সাবারওয়াল, তারপরে উমা ঘোষ, তারপর ইয়োর পন্না, টিনা আচারিয়া, তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল দিদিভাই, তারপরে গোল্ডেন বয় কমেন্ট করেছো, খুব ভালো লাগলো সত্যি, ডিপিটা খুব ভালো লাগলো। আমাদের মনে হয় ডিপিতে যার ফটো আছে ওর নামই কি গোল্ডেন, অবশ্যই জানিও।
আচ্ছা, নৌবান ভাই, তারপরে শুভদেব পাঞ্চাল ভাই, বর্ষা সরকার বনু, তন্ময় সামন্ত, আব্দুল হক ভাই, বং হিন্দু হেসেল, গীতা মণ্ডল, তোমাকেও অনেক 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 ভালোবাসা। মৌমিতা দাস, এস ফ্যামিলি বলেছে, দিদি ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করব প্লিজ বলুন, আমি খুব প্রবলেমে আছি। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। অমৃতা সরকার, ঋতু, তারপরে শম্পা মিনি কিচেন, মাহি রয়, তারপর জল্পনা মজুমদার, তানিয়া অধিকারী, সুদীপ্ত ব্যানার্জি, তারপর বৃষ্টি বনু, তারপরে শারমিন, শুভঙ্কর ঘোড়ই, তারপরে প্রিয়াঙ্কা গিরি দাস বনু, তারপর টুম্পা বিশ্বাস, তারপরে সুমন কান্তি মান্না, তারপর রেখা অধিকারী, মিম কমেন্ট করেছো, পিন্টু ঘোষ, তারপরে আশিস মাঝি, আর একদম সবার শেষে কমেন্ট করেছো নিবেদিতা কর। যাই হোক, আজকে সবার নাম আমি বলে দিলাম। এখন পর্যন্ত যারা যারা কমেন্ট করেছিলে সবাই খুব ভালো থেকো, ঘটনাগুলো শেয়ার করতে থেকো, আর আমাদের পাশে থেকো। এখনের মতো টাটা। চলো, দেখা হবে রাত ঠিক 10:30টায় বেঙ্গলি ব্লগার সোনায় দারুণ ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টাটা।